সরকারের দায়িত্ব নেওয়ার ৩ মাস পার হলো। এখন জনগণ আসলে বাস্তব ফলাফল দেখতে চায় এবং আপনার কি মনে হয় এই সময়ের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্র সংস্কার জন আস্থার জায়গায় যে সরকারকে নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী অগ্রগতি দেখাতে পেরেছে কিনা সরকার? মানে দায়িত্বটা আমাদের দলের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যেহেতু সরকার গঠন করেছেন, সেই সময় আমাদের সরকার বলা যেতে পারে। সরকারটা সবার, কিন্তু বিএনপির সংসদ সদস্যদের নেতৃত্বাধীন সরকার, এটা বলা যায়। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে যখন আমাদের দলের নির্বাচিত সংসদ সদস্য যখন সরকার গঠন করলেন, তারা ঠিক অপ্রত্যাশিতভাবে, এটা একটা বলা যেতে পারে যে আমাদের কাঁধের মধ্যে হঠাৎ করে একটা বলা নেই কন এরকম একটা দুর্যোগ চেপে বসলো। দুর্যোগটা হচ্ছে মূলত আন্তর্জাতিক, যেটার মধ্যে আমাদের কোনো হাত ছিল না, কারোরই হাত নেই। অর্থাৎ আমি বলি ইসরায়েল এবং আপনার আমেরিকার যৌথ আক্রমণ ইরানের প্রতি, এবং সেটার অভিঘাত অনুযায়ী গোটা মধ্যপ্রাচ্যে আপনার অস্থিতিশীলতা, তেলের বাজার ভয়াবহ অস্থিতিশীল হয়ে ওঠা। এবং আমরা যেহেতু জ্বালানি তেল তো আমরা উৎপাদন করি না, আমাদের তো লার্জলি আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের নিত্য দিনের জীবনযাপন সব কিছুর মধ্যেই তো আমাদের তেলের উপর নির্ভর করতে হয়। এবং এটা ক্রয় করতে যে আমাদের প্রতিদিন মোর দেন 165 crores টাকার মতো স্পেন্ড করতে হয় প্রতিদিন। এবং শুধু তো এটা তো কেনার ব্যাপারটা পড়লো, তারপরে আদার সাইডগুলো উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ পড়ছে, ইনফ্লেশনের রেটটা বাড়ছে। এটা তো আপনি ইচ্ছা করলেই তো আপনি কমাতে পারছেন না, তাই না? তো এই ধরনের তো একটা হঠাৎ করে একটা আচমকা ঝামেলার মধ্যে তো আমরা পড়েছি, এতে কোনো সন্দেহ নেই। আমাদের অর্থমন্ত্রী যেটা জাতির সামনে বলেছেন যে আমরা একটা যে বাজেট প্ল্যান হয় প্রতি বছর, একটা সরকার যে বাজেট দেয় প্রথা অনুযায়ী, তো সেই বাজেটের যে স্পেন্ডিং হওয়ার কথা, সেই স্পেন্ডিংয়ের মধ্যে প্রায় 40,000 crores টাকা, 40,000 কোটি টাকা, মনে করেন কথার কথা 10 লক্ষ কোটি টাকা বাজেট হওয়ার কথা ধরে নিচ্ছে, কথার কথা। এখান থেকে জাস্ট স্ট্রেইট ওয়ে 40,000 কোটি টাকা আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। অর্থাৎ এই পরিমাণ টাকাটা আপনি বাজেটে ইনক্লুড করতে পারবেন না। তাহলে এটা একটা বড় মাপের কি বলে একটা ঝামেলা তো বটেই। তো আমাদের নির্বাচনে অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, যেমন আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন স্নাতক পর্যায়ের মেয়েদের শিক্ষা, এটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা, তার একটা প্রতিশ্রুতি ছিল, অবৈতনিক করা যায়, রাইট। এখন বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি নেতৃত্বাধীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এটা বাস্তবায়ন করতে চান। এখন এটা বাস্তবায়ন করতে চারটিখানি কথা না, তো অথচ এটা দরকার, আমাদের মেয়েদের শিক্ষিত করা দরকার। মেয়েদের শিক্ষা ব্যয় বহন করার জন্য অনেক বাবা মাই তো অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, তারপরে মেয়েদের সংসারে চলে যেতে। কিন্তু একটি মেয়ে, নিম্ন আয়ের পরিবার একটি মেয়ে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার একটি মেয়ে যখন, বা তার গার্ডিয়ানরা যখন বুঝবে সরকারি যখন মেয়েটির লেখাপড়ার খরচ বহন করবে, তাহলে মেয়েটিকে লেখাপড়া করাবো না কেন, তাই না? তো আমরা তো জানি যে একজন মা শিক্ষিত হলে সেই সংসারটা, তাদের পরিবার, তাদের বাচ্চারা অনেক মোরালি, আইডিয়ালি অনেক দিক থেকে তাদের উৎকর্ষতা বাড়বে। তো সেটার কথা, এবং এটাকে আপনার হিউম্যান ডেভেলপমেন্টের একটা পার্ট, যদি এটা এফেক্ট লং টার্ম, কিন্তু এটা অনেক বড় রেজাল্ট পেতে পারি আমরা। তো এটা একটা বড় দিক, এটা বর্তমান সরকারের জন্য একটা বড় দিক এবং একটা বড় চ্যালেঞ্জও বটে। আচ্ছা, তো অন্যদিকে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা যেটা বললেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নিঃসন্দেহে আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে যেভাবে ব্ল্যাকমেল করতে চাইতো গ্রুপ অফ পিপল, এবং আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ইউনূস সরকারের বিরুদ্ধে তখনকার মুভটা করে একটা রাষ্ট্রে, সরকারের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরির একটা অ্যাটেম্প ছিল। যেমন কোনো একজন যেন বলছেন এখন তো যমুনায় কোনো ঘেরাও দেখছি না, কত সত্য, আগে কথায় কথায় যমুনা ঘেরাও, কথায় যমুনা ঘেরাও একটা ব্যাপার ছিল। তো আবার ইদানিং আপনি দেখতে পাবেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আপনার বিভিন্ন বিশেষ করে পার্টিকুলারলি কোনো মিডিয়া হাউসে তাদের নিজেদের প্রচার মাধ্যমগুলোতে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, এবং ঘুরে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এটা ওটা নানান কিছু বলে হাসু আপু ভালো ছিল, এরকম একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করছি।